শুরু করছি খবর দিনভর। আজ নজর হাইকোর্টে, কারণ আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় এজলাসের নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। গত শুক্রবার এজলাসে ভিড় ও হট্টগোলে পণ্ড হয় শুনানি। ইডি তৃণমূল জোড়া মামলা পিছিয়ে দেন বিচারপতি। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সতর্কতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণবে থেকে আপডেট নেব ঠিক কি ব্যবস্থা করা হয়েছে এবং এই মামলা কখন শুনানির জন্য উঠবে। অর্ণব, দেখো, দুপুর 2:30 নাগাদ এই মামলা শুনানির জন্য উঠবে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। আমি একবার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো দেখাতে। এই হচ্ছে হাইকোর্টের মূল ভবন, যেটা আমরা জানি তার নিজস্ব স্টাইলের জন্য গোটা বিশ্বে সমাদৃত। এই বিল্ডিং এর ঠিক একতলার ওই বটগাছটা দেখা যাচ্ছে, তার পাশেই ব্যালকনির পাশেই হচ্ছে 5 নম্বর আদালত কক্ষ। সেখানেই দুপুর 2:30 নাগাদ এই মামলা শুনানি রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে। কিন্তু ওই এজলাস তুলনায় অন্য এজলাসের থেকে একটু ছোট মাপের, যে কারণে আইনজীবীদের অত্যধিক ভিড়ের কারণে হট্টগোল হয় এবং হট্টগোলের প্রেক্ষিতে মামলা স্থগিত রাখতে বাধ্য হন বিচারপতি শুভ্রা ঘোষ এর আগে 9 তারিখ জানুয়ারি মাসে। এবং সেই মামলা আজকে শুনানির জন্য উঠছে। গতকাল ছুটি ছিল, গত পরশু এবং কালকে মামলা আসেনি, আজকে উঠছে। এবং এই মামলায় সাম্প্রতিক সময়ে কলকাতা হাইকোর্টের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। 9 তারিখে হট্টগোলের জেরে মামলা শুনানি স্থগিত হয়ে গেল। ইডি এবং তৃণমূল কংগ্রেস দুই মামলাকারী ছিল, দুই তরফই বলা হয়েছিল তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই মামলা করা যায়নি। অর্থাৎ হট্টগোলের জন্য মামলা স্থগিত হয়ে যাচ্ছে, এটা যেমন হাইকোর্টের ইতিহাসে সাম্প্রতিক যে সময়, সেখানে কিন্তু নজিরবিহীন ঘটনা ছিল। তার রেস ধরে গতকাল হাইকোর্ট প্রশাসনের তরফে রেজিস্ট্রার জেনারেল একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে। সেখানে রেস্ট্রিক্ট করা হয়েছে, অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয়েছে এজলাসে এই মামলার শুনানিতে কারা ঢুকবে কারা ঢুকবে না। অর্থাৎ আইপ্যাক ইডি এই মামলার শুনানিতে কারা ঢুকবে কারা ঢুকবে না, সেই প্রবেশে নিষেধাজ্ঞা স্পষ্টভাবে মামলার পক্ষে যারা যুক্ত আইনজীবী তারাই প্রবেশ করতে পারবেন, অন্যথা কেউ নয়। এবং পুরো বিষয়টা লাইভ স্ট্রিমিং হবে, বাইরে থেকে বাকিরা অর্থাৎ সংবাদ মাধ্যম বা বাকি যারা রয়েছেন তার প্রত্যেকে এটা নজর রাখতে পারবেন। তবে অন্য কেউ যদি মামলা সংযুক্ত হতে চান সেটা ভার্চুয়াল মোডে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে, যে লিঙ্ক কলকাতা হাইকোর্ট থেকে প্রোভাইড করা হয় সেখানে সংযুক্ত হওয়া যাবে। এই যে নিয়ন্ত্রণ এজলাসে ঢোকা বেরোনো এবং কার্যত একটা ইন ক্যামেরা শব্দটা না বললেও কার্যত রুদ্ধদ্বার শুনানির একটা বিজ্ঞপ্তি, এই ঘটনাটাও নজিরবিহীন বলছেন প্রবীণ আইনজীবীরা। সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক আবেদন রয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে কি হয়, বিচারপতি শুভ্রা ঘোষ কি নির্দেশ দেন সেদিকেই তাকে উভয় পক্ষই। তবে একটা বিষয় তোমায় জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের যে মামলায় আবেদন ছিল সেক্ষেত্রে তাদের পার্টির কনফিডেন্সিয়াল একাধিক নথি অভিযানের নামে ইডি হাতিয়ে নিয়ে চলে গেছে। সেই অভিযান থেকে তারা যা নিয়ে গেছে সেটা পার্টির ডকুমেন্ট, সেটা তাদের ফেরত দেওয়া হোক, এই ছিল মূল আবেদন। আর দুটো জায়গায় যে রেড হয়েছিল এটাকে অবৈধ ঘোষণার আবেদন ছিল। এই অবৈধ ঘোষণার আবেদন এবং ফেরত দেওয়া, এই দুটো জায়গাতে একাধিক আইনজীবী বলছেন যেহেতু ইডি তাদের সিজার লিস্টে অর্থাৎ বাজেয়াপ্ত নথির সংখ্যায় অভিযান থেকে দেখিয়েছে 0, কাজেই তারা দাবি করছে আইনসঙ্গতভাবে, কারণ এটা আর কোনোদিন কোনো হলফনামা কোনো মামলাতে তারা দেখাতে পারবে না যে এই দুটো অফিস থেকে বা এই দুটো জায়গা থেকে তারা কোনো কিছু বাজেয়াপ্ত করেছিল। এই জায়গাটায় তৃণমূল কংগ্রেসের যে আইনি যুক্তি ছিল সেটা কিছুটা দুর্বল হয়েছে। কাজেই ইডি যদি কিছু বাজেয়াপ্ত না করে তাহলে কি ফেরত দেবে। অন্যটায় অবৈধ ঘোষণা, ইডি একটা জায়গা অভিযান করেছিল সেটা অবৈধ ঘোষণা হয় কিনা সেটার একটা আইনি লড়াই হতে পারে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টে পাশাপাশি গেছে, আমরা জানি ইডি দুটো মামলা করেছে, তারা ইডি অফিসার এবং ইডির তরফে মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকাকালীন, যদিও মামলাটা বিচারের জন্য এখনো শুনানির জন্য আসেনি, এই অবস্থায় কলকাতা হাইকোর্টে যে মামলা আগে হয়েছিল তার শুনানি হবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেক আইনজীবী এই মত দিচ্ছেন যেহেতু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আর্টিকেল 32-তে, সেই জায়গায় সম্ভবত হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেহেতু আপার ফোরাম সেটাকে সম্মান দেখে হয়তো এই মামলা কিছুদিনের জন্য মুলতবি রাখলেও রাখতে পারে। সবটাই পরিস্থিতি নির্দিষ্ট হবে দুপুর 2:30টায় এই শুনানি হওয়ার পর। বেশ, আমাদের নজর থাক। ধন্যবাদ অর্ণব। শুভেন্দু অধিকারীকে থানায় তলব। শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। শুভেন্দু অধিকারীকে থানায় তলব, শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। কেন এই নোটিশ, ঠিক কি মন্তব্য করেছিলেন?
দেখো অন্যদিকে গত 2রা জানুয়ারি মালদহের চাঁচলের কলম বাগান, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জনসভা করেন। সেই জনসভায় তিনি যে বক্তব্য রাখেন, সেই বক্তব্যে তিনি প্রাক্তন আইপিএস বর্তমান তৃণমূল নেতা মালদা জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় তার নাম করে বেশ কিছু মন্তব্য করেন, যেগুলি সম্মানহানিকর এমনটাই অভিযোগ তুলেন এই অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তার বক্তব্যে সেখানে সাম্প্রদায়িক উস্কানি প্ররোচনা মূলক কথাবার্তা ছিল, আরো বেশ কিছু বক্তব্য সেগুলি আইনসঙ্গত নয়, আপত্তিকর এমনটাই অভিযোগ তুলেছিলেন এই প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিনই চাঁচল থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অনুযায়ী তদন্ত শুরু করে মামলা রুজু হয়। পুলিশি তদন্তে নোটিশ পাঠানো হয়েছে বিরোধী দলনেতাকে, তাকে 7 দিনের মধ্যে চাঁচল থানায় এসে তদন্তের প্রয়োজনে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। ধন্যবাদ সেবক। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শোনাবো। আপনি জানেন খগেনদাকে হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, বালুর ঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন। সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন এটা ডাকাত লম্পট চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল, রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। এই গোটা ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। শুভেন্দু অধিকারীকে থানায় তলব, শুভেন্দুকে চাঁচল থানায় হাজিরার নোটিশ। চাঁচলের সভায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ। চাঁচল থানায় শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ প্রসূনের। তদন্তে সহযোগিতার জন্য শুভেন্দুকে তলব। 7 দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই গোটা ঘটনায় সুকান্ত মজুমদার তিনি বলছেন যে কারো যদি সম্মানহানি হয়ে থাকে তাহলে সম্মানহানির জন্য কোর্টে যেতে পারেন তিনি, কিন্তু পুলিশের কাছে কেন অভিযোগ, পুলিশের কাছে কেন অভিযোগ, এই বিষয়টা নিয়েই প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন আরো একবার শোনাবো। পলিটিক্যাল মঞ্চ থেকে বলা একটা বিষয়, এটাকে নিয়ে মামলা কেউ করতেই পারে, সেটা হচ্ছে কোর্টে গিয়ে আমার সম্মানহানি হয়েছে এই মামলা কেউ করতে পারে, কিন্তু পুলিশের কাছে এই এফআইআর কেন করা হলো, তার উদ্দেশ্য কি বোঝা যাচ্ছে। এবং যেহেতু একসময় যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি মালদা সহ এই বিস্তীর্ণ এলাকায় ডিআইজি ছিলেন, আমার মনে হচ্ছে তার পুরনো পদের তিনি অপব্যবহার করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। আপনি শুনলেন সুকান্ত মজুমদার তিনি বললেন যে কারো মানহানি হলে তিনি কোর্টে গিয়ে মানহানির জন্য কেস করতে পারেন, কিন্তু পুলিশের কাছে এফআইআর কেন, পুলিশের কাছে এফআইআর এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছেন সুকান্ত মজুমদার। কি বলবেন? আমি যতদূর জানতাম সুকান্ত মজুমদার একটু পড়াশোনা করেছেন জীববিদ্যা নিয়ে। তিনি ভারতীয় আইনের পরিধি নিয়ে হঠাৎ এত মাথা ঘামাতে শুরু করলেন কেন? পেট কামড়াচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ, তাই জন্য পেট কামড়াতে শুরু করলো। আজকে মঞ্চ থেকে হোক যেখান থেকে হোক, যদি কারোর সম্বন্ধে অশালীন কথা বলা হয়, অসভ্য কথা বলা হয়, অপমান করা হয়, তাহলে পুলিশের কাছে যেতে পারবে না? ভারতের আইন নেই? না জেনে বলছেন কোর্টেও যাওয়া যায়, পুলিশের কাছেও যাওয়া যায়। কোর্টে যেতে পারতেন, কেন পুলিশে গেলেন? ওনারা তো অসুবিধে কিসে? পুলিশ মামলা গ্রহণ করেছে, তদন্ত হবে বলেছেন কি বলেননি, তারা কোর্টে জানেন না উনি যে পুলিশকে আলটিমেটলি কোর্টেই যেতে হয়। পুলিশের তদন্ত করে পুলিশ কোর্টেই যায়, কোর্টেই পেশ। জয়প্রকাশ বাবু বলছেন যে প্রসূন ডিআইজি ছিলেন তাই তিনি পুলিশে মামলা করেছেন,
আরে ডিআইজি ছিলেন বলে শুভেন্দু অধিকারীর অধিকার হয়েছিল তাকে অপমান করার? অদ্ভুত কথা। অপমান করবেন, তারপর ডিআইজি বলে পুলিশে, যেহেতু আমি ডিআইজি ছিলাম তাই পুলিশে অভিযোগ করতে পারবো না? এটা কি ধরনের কথা? যে কোনো নাগরিক পুলিশে অভিযোগ করতে পারে, পুলিশ সেটা তদন্ত করে কোর্টে পেশ করবে, কোর্ট তারপর দেখবে। এটা সুকান্ত মজুমদারের না ধরনেরই বা দরকার কি? গম্ভীর মুখে অদ্ভুত বাজে কথা বলারই বা দরকার কি? আর এত উপদেশের দরকার নেই। নিজের দলটাকে একটু উপদেশ দিন, দলের অবস্থা খুব খারাপ, সেইটার দিকে নজর দিলে সুকান্ত বাবু ভালো করবেন। বেশ, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে প্লিজ একটু থাকবেন আপনি। বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরে টাটা, দাবি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। ওই জমিতেই কারখানা হবে, দাবি সুকান্তর। কৃষকদের অনুমতি নিয়েই কারখানা হবে, দাবি সুকান্তর। কি বলেছেন সুকান্ত, শোনাবো। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছিল, সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়া নিয়ে। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছিল। কিন্তু না, গেলেন কোথায়? বিজেপির কাছেই গেলেন। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী তখন ছিলেন গুজরাটে, তার কাছেই গেলেন না। এই মুহূর্তে আমার কথা না বলে, টাটা গ্রুপের সাথে কথা না বলে বলা উচিত না, কিন্তু আমরা শিল্পায়ন করব, ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে, আমরা শিল্প আনবো, এবং সেই শিল্পের মধ্যে শিল্প যারা স্থাপন করবে তাদের মধ্যে টাটাও হতে পারবো। এবং আমরা বলছি বিজেপি সরকার এলে 26-এ যে বিজেপি সরকার আসবে, সেই সরকার সিঙ্গুরে শিল্পায়নের জন্য এগোবে, ওই জমিতেই আমরা কারখানা তৈরি করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার তিনি বলছেন যে বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরে টাটা হবে এবং টাটা আসবে এবং ওই জমিতেই কারখানা হবে, এমনটাই দাবি করছেন সুকান্ত। কি বলবেন? না, উনি যেটা বললেন যে এখান থেকে গুজরাটে গিয়েছিল টাটা, কৃষকদের জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পক্ষে নিয়ে লড়ার জন্য। তারপরে গুজরাটে সুন্দরে গিয়ে কারখানা করেছিলেন। তারপর কি হলো তো বললেন না, সেটাও আপনার বলা উচিত ছিল যে গত 3-4 বছর হয়ে গেছে মানুষ ওই ন্যানো কারখানা বন্ধ হয়ে পড়ে আছে, আর কোনো ন্যানো বেরোয় না, একটা কঙ্কাল পড়ে আছে সুন্দর টাটার প্রকল্প। তাহলে সেটাও এখানেও তাই হতো। রাস্তায় কোনো ন্যানো গাড়ি দেখেন আপনারা? দেখাতে পারবেন? এই যে ভদ্রলোক বলছেন এত কথা, আর এখানে শিল্পর জন্য এত মাথা ব্যথা, কৃষকের পেটে কেন লাথি মেরেছেন? 100 দিনের কাজের টাকা কেন বন্ধ করেছেন? গরিব মানুষের আশ্রয়ের টাকা কেন বন্ধ করেছেন? মানুষ তো সেটা আগে জানতে চায়। শিল্পর আগে বলুন, সাধারণ মানুষের প্রাপ্য কোন অধিকারে বন্ধ করে রেখেছেন? আপনি তো মন্ত্রী, উত্তর দেবেন না সাধারণ মানুষের কাছে? বেশ, সাধারণ মানুষ এই উত্তর চাইছে। বেশ, ধন্যবাদ আপনাকে। মিশন 26 শনিবার মালদায় প্রধানমন্ত্রীর সভা, আজ আর রবিবার হুগলির সিঙ্গুরে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। बीजेपी सरकार आने के बाद कुछ ही वर्षों में पश्चिम बंगाल देश के टॉप इंडस्ट्रियल राज्यों में से एक बन सकता है, ये मेरा दृढ़ विश्वास है। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। এবার তিনি সভা করবেন হুগলির সিঙ্গুরে। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে। এই প্রথম সিঙ্গুরে সভা করবেন নরেন্দ্র মোদী। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ অনেকেরই ধারণা এই সিঙ্গুরের মঞ্চ থেকেই তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে বোঝানোর চেষ্টা করবেন বিজেপি জিতলে বাংলায় লোক নিয়ে আসবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে। आप यहाँ
2026 में भाजपा सरकार बनाइए, हम बंगाल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के सपनों का बंगाल बनाएंगे। बंद पड़े कारखाने फिर से खुलेंगे, नया निवेश और नए कारखाने लगेंगे, इंडस्ट्रियल हब बनेगा। ये भाजपा का संकल्प है। विकसित बांग्ला, मोदीर गारंटी। তৃণমূল কখনো শিল্পের বিরোধিতা করেনি। গায়ের জোরে অনিচ্ছুক কৃষকের উর্বরা 3 ফসলি জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলনটা ছিল, এবং সেদিনকে যে আমাদের লড়াই সঠিক ছিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ প্রমাণ করেছিল তার ঐতিহাসিক রায় দিয়ে। তারপরে যখন টাটার ফ্যাক্টরি গুজরাটের সানন্দে চলে গেল, মাথায় রাখতে হবে সানন্দে কিন্তু ন্যানো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, বরং উল্টে টাটা মোটরসের বর্তমান যিনি এমডি তিনি এই কদিন আগে বামেরা যেদিনকে ধর্মঘট ডেকেছিল সেই ধর্মঘটের দিনই নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিট করতে। নরেন্দ্র মোদী আসছেন পলিটিক্যাল ডিভিডেন্ড পুরোতে। 18ই জানুয়ারি সিঙ্গুরের মঞ্চ থেকে একাধিক ট্রেনের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রয়েছে হাওড়া থেকে দিল্লি আনন্দ বিহার পর্যন্ত অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা বেনারস অমৃত ভারত, সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত, জয়রামবাটি মায়াপুর লোকাল ট্রেন। ভোটের বাংলায় এতগুলো ট্রেন উদ্বোধনও তাৎপর্যপূর্ণ। নিউজ 18 বাংলা। অঞ্চল সভাপতি বদল ঘিরে উত্তেজনা। চন্দ্রকোনার লক্ষ্মীপুরে কোন্দলে ধাক্কাধাক্কি। 3 অঞ্চলে নতুন সভাপতি ঘোষণা ব্লক সভাপতির। নতুন অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ। পুরনো অঞ্চল সভাপতি ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ। অঞ্চল সভাপতি বদল অবৈধ জানিয়েছেন জেলা সভাপতি। দলের নির্দেশ মেনেই লক্ষ্মীপুর অঞ্চলের পদাধিকারের পরিবর্তন করেছে। আমাকে অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আমি আজকে সকালবেলা পার্টি অফিসে আসি। সন্ধ্যাবেলার দিকে হঠাৎই মফু সরকারের নেতৃত্বে একদল লোকজন এসে আমাকে এবং আমাদের কর্মীরা যারা বসছিল তাদেরকে মারধর করে, এবং এই ঘটনা ঘটার পরে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমি ব্লক সভাপতিকে জানিয়েছি, ব্লকের যুব সভাপতিকে জানিয়েছি, পুলিশকেও সঙ্গে সঙ্গেই যখন ঘটনা ঘটে তখনই আমি জানিয়েছি আইসিকে। তখন অঞ্চল সভাপতি মফু সরকারের নেতৃত্বে হামলা হয়েছে। উচ্চ স্তরের নির্দেশ আমাকে দেয়া হয়েছে। আমাদের দলের আঞ্চলিক বা ওয়ার্ড কমিটির অনুমোদন এটা রাজ্য স্তর থেকে নিয়ে আসতে হবে। এখানে কেউ আমরা ইচ্ছে করলে নিজেরা খেয়াল খুশি মতো করতে পারি না। বিধায়ক, ব্লক সভাপতি বসে থেকে জেলা সভাপতির অনুমোদন নিয়ে যদি আমরা রাজ্য স্তরে পাঠাই, যদি তারা অনুমোদন দেয় তারপর আমরা সেটা করতে পারি, তার আগে নয়। এটা যারা করেছেন তারা ভুল করেছেন। তাই যারা ছিলেন আগে সভাপতি তারাই থাকবেন, তাদেরকে সরিয়ে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারবেন না।